স্বাগত। বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান এবং আজকে ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক হয়, বহুল আলোচিত, এবং বাংলাদেশের মানুষ অনেকেই এর দিকে তাকিয়েছিলেন। বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকটি নানান দিক থেকে তাৎপর্যপূর্ণ। এমন একটি সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যখন বাংলাদেশের অনেকেরই ধারণা, সন্দেহ, বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে সেখানে আমেরিকার একটি হাত ছিল। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার আগে থেকে তার নির্বাচনী প্রচারণা থেকেই তিনি বাংলাদেশের উপর যে তার নজর রয়েছে সেই ব্যাপারে তার বিভিন্ন সময় তিনি তার মন্তব্য জানিয়েছেন, টুইট করেছেন, বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। এবং একে একে তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারপর থেকে তার বিভিন্ন রকম কর্মকাণ্ড এবং আরো যে সমস্ত তথ্য উদ্ঘাটিত হচ্ছে তা থেকে সেই উদ্ঘাটনের পরিপ্রেক্ষিতে যখন আজকে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকটি অনুষ্ঠিত হয় তখন বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নটি অনেকেরই মুখে মুখে ঘুরছিল। এবং ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে অনেক বাংলাদেশি আজকে বিক্ষোভ করেছে। আওয়ামী লীগের নেতৃত্বে একদল তাদের নেতাকর্মীরা সেখানে যেমন বিক্ষোভ করেছে, তেমনি অনেক অসাম্প্রদায়িক মানুষ যারা বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদ উত্থানে যে শঙ্কিত, তারাও সেখানে সমবেত হয়েছিল। সামগ্রিকভাবে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশের বিষয়টি নিয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় এবং এই বিষয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীর হাতে পুরো বিষয়টি ছেড়ে দেন। এই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে রয়েছেন চারজন অতিথি রয়েছেন। ওয়াশিংটন থেকে রয়েছেন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট গোলাম দস্তগীর, রয়েছেন জয়ন্ত রায় চৌধুরী, ভারত দিল্লি থেকে রয়েছেন তিনি, এবং আরিফা শারমিন রয়েছেন। তাকে অবশ্য এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, তিনি হয়তো যুক্ত হবেন একটু পরেই। প্রথমে আমি গোলাম দস্তগীর আপনার কাছে জানতে চাই আজকের বৈঠকে কি হলো। আমি আরো সুনির্দিষ্ট করে জানতে চাই বাংলাদেশ বিষয়ে কোনো আলাপ আলোচনা দুই নেতার মধ্যে হয়েছে কিনা। অসংখ্য ধন্যবাদ সুলতানা রহমান আপনাকে, আবারও আমাদেরকে আবার জয়ন্তদার সাথে নিয়ে আসার জন্য। অবশ্যই আজকে ওয়াশিংটন ডিসিতে হই হই রই রই কাণ্ড, কারণ ভারতের প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে ডোনাল্ড ট্রাম্প নিজেই বারবার বলছিলেন, সেটা তার প্রেস ব্রিফিং এর সময়, এবং সেটা আমরা ঐতিহাসিকভাবে বা তথ্যগতভাবে আমরা জানি। ভারতের প্রধানমন্ত্রী মোদীকে গত বছরও একই রুমে একই জায়গায় আমরা দেখি যখন তার পাশে দাঁড়ানো ছিলেন বাইডেন, এবং এইবার দেখলাম ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যেই কথা দিয়ে শুরু করেন সেই কথাটুকু ছিল যে গত 5 বছর আগে এই রুমে আপনার সাথে আমার প্রিয় বন্ধু PM মোদী সাহেবের সাথে দেখা হয়েছিল। তারপর আমি বহুবার ভারতে গিয়েছি, বহুবার উনি আমেরিকাতে এসেছেন, মাঝে 5 বছর কেটে গেল যেখানে আমি উপস্থিত ছিলাম। সেই সংবাদে উনি বোঝাতে চাচ্ছিলেন যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত পর্যায়ের খাতির রয়েছে, এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে কথা হলো, অনেক বিষয় নিয়ে, সেখানে আধুনিকায়ন নিয়ে, ট্যারিফ নিয়ে, এবং নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনি আমাদের কাছ থেকে শুনতে চাচ্ছেন না। যে বিষয়টি হলো ভারতীয় উপমহাদেশ তথা আরেকটা ভৌগোলিক অংশ, সেটা হলো ইন্দো প্যাসিফিক নিয়ে সরাসরি আমাদের প্রশ্ন করার আগেই প্রেসিডেন্ট বাইডেন আমাদের সামনে উনি ঘোষণা করেন যে প্রধানমন্ত্রী মোদীর সাথে আমাদের প্রশাসন তথা যুক্তরাষ্ট্রের প্রশাসন যে ডিসিশনটুকু নিয়েছে সেটি হলো ইন্দো প্যাসিফিক জোনে কোনো ইসলামী জঙ্গি যাতে কোনো উদ্ভাবন নতুন করে না ঘটতে পারে সেটার জন্য তারা একমত হয়েছেন এবং কাজ করবেন একসাথে। আরেকটি বিষয় এখানে বলে রাখি, এই মুহূর্তে যদি ইন্দো প্যাসিফিক বলা হয় বা সাউথ ইস্ট এশিয়া বলা হয়, সেখানে একমাত্র যেই দেশে ইসলামিক জঙ্গিদের পুনর্বাসন করার চেষ্টা করছেন সেটা হলো ডক্টর ইউনূস এবং বাংলাদেশে। এইটাই বোধহয় ওনারা আসলে বলছিলেন। তারপর আমি জানিয়ে রাখি
যেটা হলো যে ওনার ওভাল অফিসে যখন দ্বিপাক্ষিক বৈঠক হয় সেখানে আমরা 200 সাংবাদিক উপস্থিত থাকার কোনো কারণ নেই, সেখানে ছিলেন মিনিমাম সাংবাদিকেরা এবং একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, যেটা আপনার কাছে ভিডিওটা নিশ্চয়ই রয়ে গেছে, যেটাকে ওনাকে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে যে বাংলাদেশে ইতিমধ্যে আমরা জানি, আমরা এটা বিশ্বাস করি, ইতিমধ্যে প্রায় এটা প্রমাণিত যে ইউএসএআইডির অর্থায়নে গত সরকারের কে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাতে করে বাংলাদেশ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কি ধরনের অ্যাকশন নেওয়া কোনো বিষয় আছে কিনা। সেখানে সাথে সাথে উনি একটা লম্বা সেন্টেন্স বলেন, যে ভিডিওটা আপনার কাছে আসে আপনি চেষ্টা করলে দেখাতে পারবেন, আমি হয়তোবা একটু পরে আপনাকে আপনি থাকুন, তাহলে তার বক্তব্যটা আমরা একটু শুনে আসি। আসলে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে একদম সুনির্দিষ্ট করে বাংলাদেশের বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি উত্তর দেন। সেখানে তিনি বলেন যে তিনি এই বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দেন এবং এটার জবাব আপনি দেখানোর আগে যদি পারমিশন দেন আমি শুধু একটি কথা এখানে भारत रूस और यूक्रेन को खत्म कर युद्ध का संदेश जा सकता है। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक জি, এইটুকুই ওনার বক্তব্যে আমরা পেয়েছি, এর বাইরে আমরা কিছু পাইনি। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন সেটা আমরা শুনতে পারিনি, যদি গোলাম দস্তগীর আমাদেরকে একটু বলতেন। থ্যাংক ইউ। আমি এই বিষয়টা আসলে নিজেই বলতে চাচ্ছিলাম, আপনি না দিলেও আমি কি রিকোয়েস্ট করতাম। বিষয়টা হলো, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোনো প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর যদি আপনি বলেন যে না এটা আমি দিচ্ছি, রোমা উত্তর দিবে, এটা একটা। আরেকটা হলো না এই বিষয়টা আমি রোমার উপর ছেড়ে দিলাম, এটা টোটালি দুইটা। যারা এই ন্যারেটিভটাকে ইতিমধ্যে ঢাকা থেকে কয়েকজন সাংবাদিকরা যারা অবশ্যই মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশ যেই পথে যাচ্ছে তাদের লোক, তারাই আমাকে জিজ্ঞেস করলো এবং তারা চেষ্টা করছে এটা বলার জন্য যে প্রশ্ন করেছেন প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট বলছেন এটার উত্তর দিবেন মোদি। দিস ইজ নট দ্য ওয়ে। এটা ছিল যে আপনারা যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ বিষয়ে ব্যবস্থা যা নেবার, আমি আরো সহজভাবে বলি, বাংলাদেশের প্রতিটি বিষয় যা ঘটবে এটা প্রধানমন্ত্রী মোদি দেখবে এবং এটাতে আমার সম্পূর্ণ সমর্থন রয়ে গেল। এটার সম্পূরক হিসেবে বলতে চাই, আমাদের সামনে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে বলেছেন যে আমাদের ভারতীয়, আমি বলছি ভারত এবং ইন্দো প্যাসিফিক জোনে কোনো ধরনের ইসলামিক যে টেরোরিজম সেটাকে ওনারা বরদাস্ত করবেন না। সো এখানের উত্তর যে উনি যেটা বলেছেন এবং উনি আমাদের সামনে যেটা বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে ইসলামিক টেরোরিজম অথবা ইসলামিক এক্সট্রিমিজমের যে সাপোর্ট ডক্টর ইউনুস করে যাচ্ছেন এবং স্পেশালি ইউএস এর ডিপ স্টেট তথা জর্জ সরোসের টাকায় সেটাকে প্রতিহত করা হবে। ধন্যবাদ। জি, সেটা যদি হয়ে থাকে, সেই প্রেক্ষিতে নরেন্দ্র মোদী কি বলেছিলেন যে সেই কথাটাকে আমরা ক্লিয়ারলি শুনতে পাইনি। আপনি যদি সেটি আমাদেরকে বললেন যে ভারতের প্রধানমন্ত্রীর কাছে যখন ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দিলেন বিষয়টি, তখন উত্তরে তিনি কি বলেছিলেন, মানে নরেন্দ্র মোদী কি বলেছিলেন? সুলতানা রহমান, আমি আপনাকে বলি বিষয়টি সেটা সেই বিষয়ে যেখানে আমাকে দায়িত্ব দেওয়া হলো একটা বিষয় দেখার, সেখানে এই বিষয় নিয়ে কোনো কথা উনি উত্তরে করেননি। উনি সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে কথা বলেছেন। কারণ আমি দায়িত্বপ্রাপ্ত, আমি কি অ্যাকশন নিব সেটা তো বিষয় না। বিষয়টা হলো গ্লোবালি আমরা একটা ভিলেজে বাস করি এবং বাংলাদেশের প্রায় চতুর্পার্শ্বে হলো ভারত অবস্থিত। সেখানে ভারতের অবস্থানগত কারণেই এই
যুক্তরাষ্ট্র যখন বলে যে সেখানে বাংলাদেশ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন, তখন তো আর উত্তর হতে পারে না। উনি এই বিষয়ে কথা বলেননি, উনি সম্পূর্ণ অন্য বিষয়ে কথা বলেছেন। ধন্যবাদ। বুঝতে পেরেছি। জয়ন্ত রায় চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে আপনাদের কাছে কি খবর এসছে, কারণ আপনারা বিষয়টিকে আরো নিগুড়ভাবে অন্যভাবে দেখছেন, কারণ ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি একটা অন্য ধাপে অন্যভাবে এবার বিকশিত হবে এমনটি বলা হচ্ছে, কিন্তু এগুলোর বাইরে বাংলাদেশ প্রসঙ্গটি আপনারা কিভাবে করে পর্যবেক্ষণ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকে? দেখুন, প্রথমত এটা বলবো যে এই যে মিটিংটা হয়েছে, এটা দিস ইজ অল অ্যাবাউট জিওপলিটিক্স অ্যান্ড ট্রেড, এবং এটা দিস ইজ এ ডিল, ইটস আ বিগ বার্গেন ডিল। মোদি এবং ট্রাম্প দুজনেই পছন্দ করে ডিল মেকিং, এবং এটা একরকমের ডিল মেকিং হয়েছে যেখানে আর্মস কেনা, তেল কেনা, ট্যারিফ কমানো সবকিছু ডিসকাস হয়েছে। ওদিকে জিওপলিটিক্যাল ইস্যুজও ডিসকাস করা হয়েছে। তবে আমার মনে হয় বাংলাদেশ নিয়ে কি হবে না হবে সেটা নিটিগ্রিটি, সেটা মোদি আর ট্রাম্পের মিটিং এ হবে না, সেটা তুলসী গাবার্ডের সঙ্গে যে তার আগে মিটিং হয়েছিল সেখানে বরঞ্চ মোর রেসপন্সিবলি এবং মোর ডিটেলসে হয়তো কথা বলা হয়েছে যে কি কি হচ্ছে বাংলাদেশে, কি হচ্ছে, কি করা যেতে পারে, কিভাবে হতে পারে। তো এখন এই কি করা যেতে পারে, তো এটা তো সবাই যে মোটামুটি বাংলাদেশে যত তাড়াতাড়ি পারা যায় এটা ইলেকশন করানো উচিত, কারণ এখন যে গভর্নমেন্ট দ্যাট ইজ without any kind of constitutional legitimacy, so everybody would like, Bangladesh would also like a new election to be held, and সেই ইলেকশনে ওয়েস্টার্ন, আমার মনে হয় কালকে যে কিছুদিন আগে যে ইউএন রিপোর্টটাও বেরিয়েছে সেটাও যদি দেখেন, বাংলাদেশের পেপাররা শুধু একটাই অ্যাঙ্গেল দিয়েছিল যে কত লোক মারা গেছে, সেখানেও অবশ্য ক্লিয়ার নয় যে কত লোক 5 আগস্ট অব্দি, কত লোক 5 আগস্টের পরে। কিন্তু যেটা মেইন যেটা মুদ্রা ছিল যে ইলেকশনসে সবাই কাউকেই যেন বাদ না দেওয়া হয়। একটা হচ্ছে যে যদি ইলেকশনস হয় তাহলে যে অনেক কথা চলছে বাংলাদেশে বিভিন্ন রকমের, কে কোন দল দাঁড়াতে পারবে কোন দল দাঁড়াতে পারবে না, সেটা সব দলই দাঁড়াতে পারবে, 1 নম্বর। আর ইলেকশন যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে সেটাকে ন্যাচারালি দে উইল অ্যাপ্রিশিয়েট। India and US both are democracies. As far as the Indo-Pacific strategy is concerned, obviously they would not like the rise of Islamic extremism in the entire region. That can come from anywhere, Pakistan ho, Afghanistan ho, Bangladesh ho, Indonesia ho. They would not like it because এখন দেখা যাচ্ছে যে ইসলামিক এক্সট্রিমিজম, যদিও চাইনিজরা সবচেয়ে বেশি যদি বলতে চান মুসলমান নিধন, তাহলে সেটা চাইনিজরা করেছে। উইঘুরদের নিধন যেরকম ভাবে করেছে এবং যেরকম ভাবে জেলে রেখেছে, প্রায় 1 মিলিয়ন উইঘুর এখন জেলে আছে এই মুহূর্তে। মানে বাংলাদেশের আমার নাম্বার অফ কি 4000 লোককে অ্যারেস্ট করা হয়েছে ডেভিল হান্টে, দ্যাট ইজ পিনাটস কম্পেয়ার টু হোয়াট চাইনিজ হ্যাভ ডান। তো কিন্তু দেখা যাচ্ছে এসব হওয়া সত্ত্বেও যে ইসলামিক এক্সট্রিমিজম, তারা একটা চায়নার সঙ্গে একটা সক্রিয় একটা রিলেশন তৈরি করেছে। এবং এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, আপনারা নিশ্চয়ই জানেন যে জাপান, ফ্রান্স এবং ইউএস এর 11খানা জাহাজ, ইনক্লুডিং জাপানের একমাত্র জাহাজ যেটা একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, তারা এই মুহূর্তে ফিলিপিন্সের বাইরে টহল দিচ্ছে। এই জাহাজগুলো, আমেরিকান জাহাজগুলো এই টহলদারি করার জন্য যে স্ট্রেটস অফ টাইওয়ান নিয়ে, সেটা নিয়ে চায়না একদিন আগেই অলরেডি প্রচন্ড প্রোটেস্ট করেছে। তো এটা একদিক দিয়ে ট্রেডের ডিল যেরকম ভাবে উনি করছেন, অন্যদিক দিয়ে ওনার যেটা মেইন এজেন্ডা সেটা হচ্ছে চায়নাকে টেক অন করার, সেটা উনি কন্টিনিউ করবে। এবং সেই এজেন্ডাতে কোনো রকমের উনি কোনো দেশ দেবে সেটাকে উনি নিশ্চয়ই নেবেন না ভালো চোখে। জি, কিন্তু আপনার কাছে আমার যেটি আরেকটু সুনির্দিষ্ট করে জানার ছিল যে ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পুরো বাংলাদেশের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী আসলে আপনারা নিশ্চয়ই তাকে বেশি পর্যবেক্ষণ করেন, তার বিষয়গুলি, কূটনীতি, তার যে নীতিমালাগুলো রয়েছে, বাংলাদেশকে যেভাবে করে দেখছে, সেই বিষয়গুলি আপনারা ভালো করে জানেন। যদি আমাদের কাছে একটু স্পষ্ট করতেন যে এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আসলে কি হতে পারে। কি হতে পারে আমি বলতে পারবো না, কারণ সত্যি কথা বলতে আমি তো আই এম নট পার্ট অফ দ্য ডিসিশন মেকিং কাউন্সিল। কিন্তু যেটা বলছিলাম যে এক তো ভারতবর্ষ ডেমোক্রেসি হিসেবে চাইবে যে ইলেকশন হোক, এবং অবভিয়াসলি ইলেকশনে সব পার্টি দাঁড়াক, আওয়ামী, বিএনপি, জামাত সবাই দাঁড়াক, কাউকে বাদ দেওয়ার ভারতবর্ষ কোনোদিন পাতি ছিল না। আগেও যখন
কোনো দলকে বাদ দেওয়া হয়েছিল তখনও ভারতবর্ষ সেটাতে খুব একটা ভালো খুশি ছিল না, সবাই ইলেকশন করাক, মানে ভারত চাইবে খুব দ্রুত একটা নির্বাচন হোক, বুঝতে পেরেছি, ভারত চাইবে খুব দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন হোক, বুঝতে পেরেছি। দ্বিতীয় যেটা ভারত এবং ইউএসএ দুজনেই খুব স্পষ্টভাবে বললো, যেটা দস্তগীর জাহাঙ্গীর সাহেব খুব পরিষ্কারভাবে এক্সপ্লেন করলেন আপনাদের, যে তারা চায় যে কোনো রকমের জঙ্গিবাদ উগ্রবাদ যাতে আশেপাশে ইন্ডো প্যাসিফিক এলাকাতে না হয়, এবং বাংলাদেশ যে এই যে জঙ্গিদের ছেড়ে দিয়েছে, এতগুলো জঙ্গি, হিজবুল তাহির, হ্যান ত্যান, যে তারপরে আরো অনেকগুলো আছে যে যারা বিভিন্ন রকমের উৎপাত আগেও ক্রিয়েট করেছে, সেটার উপরে তারা দে আর ন্যাচারালি ওয়ারিড। তবে সেই ডিসকাশনটা তো মোদি ট্রাম্পের হবে না, সেই ডিসকাশনটা তুলসী গাবার্ডের সঙ্গে মোদির হয়েছে, কিছুটা হয়তো এনএসএ অজিত ডোভালের হবে, এইভাবে হবে, সেগুলো আলাদা একটা বন্দোবস্ত চিন্তা ভাবনা থাকবে, এবং সেটা নিশ্চয়ই এমনকি ইলেকশন হবার আগেও তারা নিশ্চয়ই ইউনূস সরকারকে বলবে যে আপনারা দেখুন এটা যেটা আপনারা করেছেন এটা ঠিক নয়, আপনারা দেখুন কিভাবে এটাকে রোল ব্যাক করতে পারে, সেই রোল ব্যাকটা তো নিশ্চয়ই চাইবে তারা। বুঝতে পেরেছি। আজকে এই বৈঠক উপলক্ষে আমি শুরুতেই বলেছিলাম যে ওয়াশিংটন ডিসিতে অসংখ্য বাংলাদেশি সমবেত হয়েছিলেন, শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা যে ছিলেন তা না, বিভিন্ন স্তরের মানুষরা এখানে সামিল হয়েছিলেন। আরিফা রহমান রুমা সেখানে ছিলেন। রুমার কাছে জানতে চাই যে সমাবেশ কেমন হলো। আপনারা, আমি জানি যে প্রেসিডেন্টের কাছেও একটি স্মারকলিপি দিয়েছেন, স্টেট ডিপার্টমেন্টের স্মারকলিপি দিয়েছেন, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ সুলতানা। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে এখানে শুধুমাত্র যে রাজনৈতিক দলের উপস্থিতি ছিল তা কিন্তু নয়। আমি ঠিক পার্টিসিপেট করেছি সেটা বলবো না, আমি আসলে দেখতেও গিয়েছি, যে মানে একদম কাছ থেকে পর্যবেক্ষণ করা। তো সেখানে বাংলাদেশে ধর্মের ভিত্তিতে আমরা যাদেরকে সংখ্যালঘু বলি, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যার ভিত্তিতে আর কি, তো ওনাদের একটা ব্যাপক উপস্থিতি ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে 5 আগস্ট এই অবৈধ দখলদার প্রফেসর ইউনূস তার যে সাঙ্গপাঙ্গরা জঙ্গি এবং ডাকাত দল বাংলাদেশের যখন রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করলো, তো তারপর একদম নির্দিষ্টভাবে এই ধর্মীয়ভাবে যারা সংখ্যায় কম তাদের প্রতি কিন্তু একটা ব্যাপক রকমের নির্মম নির্যাতন হয়েছে, এবং সেটা হয়েছে মানে কি, সেটা কিন্তু চলমান, মানে এখনো চলছে। ধরেন বাড়িঘর পুড়িয়ে দেওয়া, তারপর মানুষজনকে ধরে ধরে মেরে ফেলা, একদম আগুনের ভিতরে পুড়িয়ে পুড়িয়ে মেরে ফেলা, মানে এটা নৃশংস। এটা আমি বাংলাদেশে ছিলাম ওই সময়, সো আমি একদম কাছ থেকে দেখেছি। তো তাদের একটা ব্যাপক উপস্থিতি কিন্তু ছিল এখানে। আমি ঘুরে ঘুরে দেখেছি, হোয়াইট হাউসের সামনে ছিল, তারপরে স্টেট ডিপার্টমেন্টের সামনে ছিল, তারপর কিছু থিঙ্ক ট্যাঙ্ক, সামাজিক সংগঠন দেখলাম। হ্যাঁ, আমি সবার নামও বলতে পারবো না, হিউম্যান রাইটস বাংলাদেশ এরকম নামে দেখলাম। তারপর রাজনৈতিক দলেরও ছিল, আওয়ামী লীগের ব্যানার দেখেছি, তারা ছিলেন, এবং বিভিন্ন স্টেট থেকে, ইউএস এর বিভিন্ন স্টেট থেকে তারা এসেছিলেন, সাধারণ লোকজন এসেছিলেন। আসলে যখন আক্রান্ত হয়েছে দেশ বাংলাদেশ, তখন তো এটা কোনো রাজনৈতিক দল শুধু না, এখানে দল মত নির্বিশেষে সবার উপস্থিতি ছিল, এবং ওনারা স্মারকলিপি দিয়েছেন স্টেট ডিপার্টমেন্টে। আমি সেখানে ছিলামও যখন স্মারকলিপি দেয়। আপনি নিশ্চয়ই সিস্টেমটাও জানেন যে ওখান থেকে একজন আসেন, তাদেরকে হয়তো মেলও করা হয়েছিল আগে, তখন তারা বিভিন্ন সংগঠন একের পর এক স্মারকলিপি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন, তারপরে আপনার সেক্রেটারি অফ স্টেটকে দিয়েছেন, এবং আরো সম্ভবত ভারতের প্রধানমন্ত্রীকেও দিয়েছেন। এই স্টেটমেন্টে কি লেখা ছিল, মানে মূল বক্তব্যটা কি ছিল সেখানে? আচ্ছা, এখানে আসলে হ্যাঁ, যেহেতু অনেক সংগঠন দিয়েছেন, সো আমি তো সবারটা বলতে পারবো না, বাট ওখানে সবার যে মুখের ভাষা, সবাইকে আলাদা আলাদা করে স্মারকলিপি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সংগঠন আলাদাভাবে দিয়েছে সবাই। হ্যাঁ, কত সংগঠন এবং কয়টা স্মারকলিপি হবে এটা কিন্তু আসলে ভাবে বলতে পারবো না, কারণ অনেক অনেক ব্যানার ছিল, অনেক সংগঠন ছিল আসলে। হ্যাঁ, মানে আমি দেখলাম যে এই ধর্মীয় ভাবে যারা সংখ্যায় কম আছেন ওনাদেরও কিন্তু নানা ধরনের, আমি দেখেছি যে একটা ব্যানার দেখিনি, একাধিক ব্যানার দেখেছি। তো সেখানে আমি তাদের যে বক্তব্য ওখানে শুনেছি, অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা বলার সুযোগ হয়েছে। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে অনেকের বক্তব্য দেখেছেন। তো
তো সেখানে আমার কাছে কিছু বক্তব্য আছে, চলেন আমি একটু দেখে আসি। হ্যাঁ, ওকে। হিলারি ইউনূসের সরকারের যে দমন পীড়ন বাংলাদেশের সাধারণ জনগণের উপর, আজকে বাংলাদেশের সাধারণ জনগণের ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং গণহারে গ্রেপ্তার দাবি করছি এবং বাংলাদেশে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার সাধারণ মানুষের নিরাপত্তা চাই। দেখলাম সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, তাই না? তো স্মারকলিপিগুলোতে কি এই বিষয়গুলোই ছিল? স্মারকলিপিতে বললাম যে যেহেতু ভিন্ন ভিন্ন সংগঠনের, তো মূল আসলে প্রতিপাদ্য যেটা ছিল, মূল বক্তব্য কিন্তু ঠিক কাছাকাছি। মানে যেহেতু দেশ আক্রান্ত হয়েছে এবং মানুষের জানমাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে এখানে ধরেন ধর্মীয় মানে দলগতভাবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল শুধু তারাই কেবল না, তাদের আপনি দেখেছেন যে মাকে মেরে ফেলেছে, মানে মা নামাজ পড়ছিল, ছেলে ছাত্রলীগ করে, ধরে সে অবস্থায় মাকে মেরে ফেললো, বাবাকে মেরে ফেলেছে, ছেলে রাজনীতি করতো বা মেয়ে রাজনীতি করতো, বা অনেকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, সে কোনো কিছুই করতো না। আমি সুলতান, আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, তো আমরা একজন আরেকজনকে চিনি অনেক আগে থেকে, সো আমাদের অনেক বন্ধু বান্ধব যাকে আমরা হয়তো একটু ইয়ে করে সুশীল সুশীল বলতাম, ইনডিরেক্টলি হাসতাম, মানে কখনোই ভাবি নাই যে বাংলাদেশের জন্য তার প্রাণটাও আমার মতো এতটা কাঁদে, যেটা 5 আগস্টের পরে আমরা দেখেছি। মানে 5 আগস্টের পরে আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে দেখবেন যে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীর চাইতে কিন্তু একদম সাধারণ মানুষ যাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, তাদের প্রতিবাদে কিন্তু বেশি মুখর। আমি ঠিক বলেছি কিনা আপনারা জানি না, একমত হবেন কিনা। হ্যাঁ, তো ওই মানুষদের কিন্তু আমি অনেকের আজকে উপস্থিতি দেখেছি, এবং যাদেরকে মানে সবারই একই কথা যে একটা দেশ আসলে এরকম উদ্ভট, এরকম মব, মানে মগের মূল্যকে বোধহয় এরকম না, যাকে ইচ্ছে তাকে ধরে মেরে ফেলছে, যাকে ইচ্ছে তাকে অসম্মান করছে, বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন যে পরিমাণ পুলিশ হত্যা করেছে, পুলিশদেরকে মেরে মেরে আপনার ফ্লাইওভারে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, মানে কতটা নির্মম, কতটা নৃশংস। আপনি শুধু শিক্ষকদের কথাটাই ধরেন, শিক্ষকরা কিন্তু এখনো আন্দোলন করছে, তারা তাদের দাবি বুঝে পায়নি। একদম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পর্যন্ত যেভাবে হেনস্থা করা হয়েছে, আমরা কিন্তু কখনো এটা দেখিনি। আমি তো পেশায় একজন শিক্ষক, আমি বুঝতে পেরেছি নিঃসন্দেহে এগুলি মানে খুবই বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাগুলো মানে এখন ঘটছে, এরকম ঘটনা আগে কখনোই আসলে ঘটেনি। আমি একটু আরেকটা বিষয় যুক্ত করি প্লিজ, আমি আরেকটা বিষয় যদি একটু সুযোগ দেন, সেটা হচ্ছে যে এবং আজকে যারা দেশের কে শোষণ করছে, আমি শাসন বলবো না, শোষণ করছে, তারা কিন্তু সবাই জঙ্গি এবং ডাকাত। আপনি দেখেন, আপনি আমাদের আপনারা আরো এখানে অতিথি আছেন, আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে রাজি যে তারা জঙ্গি এবং ডাকাত নন। প্রফেসর ইউনূস হচ্ছেন এখন খুব র ভাষায় যদি আমি বলি, জঙ্গি এবং ডাকাত দলের সর্দার। একটা দেশ তো ভাবে লুট হয়ে যেতে পারে না, এবং আমরা তো চুপচাপ করে বসে থাকতে পারি না। সো যার ফলে আসলে সবাই আজকে উপস্থিত হয়েছিল। আপনার যে ফুটেজ আমি দেখলাম সেখানে কিন্তু স্বল্প উপস্থিতি বা ছোট্ট একটা ব্যানার দেখাচ্ছে, এবং এমন না যে একটা সময় এসেছিল, 12টা থেকে শুরু করে 4টা পর্যন্ত, হ্যাঁ দফায় দফায় এসেছে। সেখানে এগুলো জানি হয়তো ছবি সবসময় রিফ্লেক্ট না, দফায় দফায় এসেছে, দফায় দফায় 12টা থেকে শুরু করে 4টা পর্যন্ত, যেহেতু স্পেসও কিন্তু এত বেশি ছিল না, এক গ্রুপ গিয়েছে আর এক গ্রুপ এসেছে, এবং
মানে বিভিন্ন জায়গা থেকে পুরো যুক্তরাষ্ট্রের নানা স্টেট থেকে তারা এসেছে। আর রুমা, আমার একটি প্রশ্ন করতে ইচ্ছা করছে আপনাকে, জানি না কে কিভাবে করে নেবেন। ধরেন জাস্ট 1 বছর আগেই যদি আমরা চিন্তা করি, এরকম অবস্থায় বিএনপি কে পড়তে হয়েছিল তাদের দাবি দেওয়া নিয়ে। তারা আমেরিকায় বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করেছিল, বিভিন্নভাবে তারা বিক্ষোভ করেছিল তারা তাদের রাজনৈতিক অধিকারের জন্য। এখন যখন আওয়ামী লীগকে এটি করতে হচ্ছে, এটা আপনার কিভাবে দেখছেন? পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটাকে মানে কোন অনুধাবন, উপলব্ধির জায়গাটি নতুন করে এসছে কিনা আওয়ামী লীগের মাঝে, একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে পুরনো প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ, তার আজকে যখন বাংলাদেশ এরকম একটি সংকটে, তখন তাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে, শুধু তাদেরকে না, বাংলাদেশের মুক্তমনা প্রগতিশীল মানুষদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে যে আমেরিকা কি করছে, ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নিচ্ছে। আপনার কি মনে হয় না এটার মধ্যে কোনো গৌরব নেই? আপনার কিন্তু 2 ধরনের প্রশ্ন, একটা হচ্ছে বিএনপি কে নিয়ে, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে। আমি আলাদা করে জবাব দিচ্ছি। একটা হচ্ছে বিএনপি যখন 1991 থেকে 96 থেকে 2001, আপনি দেখেন কি চমৎকার একটা রাজনৈতিক এনভায়রনমেন্ট ছিল বাংলাদেশে, রাইট? আচ্ছা, আমরা 95 সালে ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং আমি একটু ভুল বলেছি, মানে ঠিক এভাবে একজনকে মেরিটারে ফেলা হয়নি, কিন্তু 95 সালে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমাদের কিন্তু মাঠে নামতে হয়েছিল। এবং 95 থেকে 96 ওই সময়টা কিন্তু রাজনৈতিক যে পালাবদল সেটা খুব স্বাভাবিক ছিল না, তখনও কিন্তু আন্দোলন করতে হয়েছে। আপনারা জানেন যে বইমেলা উদ্বোধন করতে যে সেই জগন্নাথ হলে কিভাবে হামলা করা হয়েছিল, বাট সেটাও না ঠিক 21শে আগস্টের মতো না। 2001-এর পরে বিএনপি যা করলো, 2001-এ ক্ষমতা আসবার পরেই ভোলার লালমোহন, বরিশালের আগলঝরা, গোপালগঞ্জের কোটালীপাড়া, রাজশাহীর পুঠিয়া, এরকম নানা জায়গায় মানে সংখ্যালঘুদের ধরে ধরে যে বাড়িঘর জ্বালিয়ে দিয়া মেয়েদেরকে রেপ করায় যে মেরে ফেলার সংস্কৃতি শুরু করলো বিএনপি। এরপরে আহসানুল্লাহ মাস্টার, আপনার মমতাজউদ্দিন নাটোয়ারের, এবার মানে এরকম আমি বুঝতে পারছি লম্বা লিস্ট। 21শে আগস্ট বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করে দিয়েছে, এটা আমরা বুঝি। হ্যাঁ, কিন্তু আমি এখন বর্তমান নতুন বাস্তবতায় দাঁড়িয়ে উপলব্ধিটা কি, এটি জানতে চাচ্ছি। না, আপনি যেহেতু বিএনপির প্রসঙ্গটা নিয়ে আসলেন, কাজে 21শে আগস্টের ঘটনাকে আপনি কি বলেন যে তারা বিএনপি করে বলে আপনি কি একদম ছেড়ে দিবেন যে না ঠিক আছে বিএনপি করে, তারা সেখানে তো আপনাকে আইনের আওতায় আনতে হবে। সেটা তো একটা প্রসেস আছে, একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে যারা আসামি হয়েছে, যাদেরকে আমরা মানে আইন আদালত যাদেরকে আসামি হিসেবে, অপরাধী হিসেবে নির্দিষ্ট করেছে, তারা লুকিয়ে থেকেছে তাদের রাজনৈতিক অধিকারের জন্য। তাদের যারা সমর্থক কর্মী বাহিনী, তারা কিন্তু বিভিন্ন দেশে আন্দোলন সংগ্রাম করেছে। আর একটা কথা বলি, জামাত ভর করেছিল বিএনপির উপরে। জামাত তাদেরকে তখনও মোটিভেটেড করেছিল এবং সেই জামাত ভর করে এখন বিএনপিকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই জামাত কিন্তু এখন জঙ্গি জামাতরা এখন দেশটাকে শোষণ করছে। এবার আসছি আপনার দ্বিতীয় প্রশ্নে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তো আমার আসার কোনো প্রয়োজন ছিল না। ডিপ স্টেটের নাম, ডিপ স্টেটের ঘটনা আপনারাও জানেন, আমরাও জানি। স্টেটের ভেতরে স্টেট, রাইট? সেটার প্রবর্তক কারা? আজকে বাংলাদেশের যে এই অবস্থা, সেটা কি বাইডেন প্রশাসন তার জন্য কি একটু দায়ী নয়? একটু দায়ী না, অনেক খানিক দায়ী। ফ্লোরটা তারাই তৈরি করে দিয়েছেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন, গত 4-5 বছর ধরে আমি শুধুমাত্র ইউএস এমবেসি ঢাকার ফেসবুক পেজটা ফলো করছিলাম যে কিভাবে তারা এই জঙ্গিবাদকে উস্কানি দিচ্ছে খুবই স্লোলি। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটির যখন নির্বাচন হলো, ডাকসু নির্বাচনে মানে এমবেসি থেকে, ইউএস এমবেসি থেকে কাদের ইনভাইট করা হতো? ওই নুরুকে, আর একটা ছেলে ছিল জামাতের, ঠিক তাদেরকে কিন্তু। সেখান থেকে ছাত্রলীগ থেকে যারা ইলেক্টেড ছিল তাদেরকে কিন্তু ইনভাইট করা হতো না। খুবই কৌশলে তারা এদেরকে প্রমোট করেছে। অর্থ এখানে লগ্নি করেছে, ইনভেস্ট করেছে, সে খবরগুলি তো বেরিয়ে আসছে। যে আমাকে শেষ করতে হবে। গোলাম দস্তগীর, আপনি সারাদিন এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক ব্যস্ত ছিলেন, সারাটা দিন অনেক পরিশ্রম করেছেন, আপনাকে আর বেশিক্ষণ আটকেও রাখবো না। আমি যেটি জানতে চাই যে এই যে এত মানুষ আজকে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করলো, এর প্রতিক্রিয়া কি কিছু আছে কিনা হোয়াইট হাউসে? অসংখ্য ধন্যবাদ সুলতানা রহমান। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম রুমা যেভাবে সুন্দর ভাবে ব্যাখ্যা করছিল।
অবশ্যই হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস 17 স্ট্রিট টু স্টেট ডিপার্টমেন্ট 22nd স্ট্রিট, এই স্ট্রিটটুকু ভর্তি যদি সমস্ত আমি যদি বলি লাইন আপ করানো হয়, তাহলে বলতে পারবেন যে স্টেট ডিপার্টমেন্টের সামনে ছিল বাঙালির প্রথম অংশ এবং হোয়াইট হাউসের 17 স্ট্রিটে ছিল বাঙালির শেষ অংশ। শুরু হয় হোয়াইট হাউসের সামনে। আমার ধারণা, এটা আমরা নিজেরা কেউ এই টালি করিনি, হ্যাঁ, এই যে এটা একটি অংশ, এটা সম্পূর্ণ একটি অংশের ভিডিও, কিন্তু আমাদের যেহেতু অন্যান্য আরো ভিডিও প্রচুর সামাজিক মাধ্যমে পাবেন, আমার মনে হচ্ছে সেখানে সর্বসাকল্যে বলা যায় দিনব্যাপী 1000-2000 এমনকি 3000ও বললে কম বলা হবে না বাঙালির উপস্থিতি ছিল। সেটা শুধু রাজনৈতিক নয়, যেটা রুমা বলল, কিন্তু বিষয়টা হলো যে আপনি যেটা জানতে চাচ্ছেন এর প্রতিক্রিয়া কি। প্রতিক্রিয়া তো আপনি ইমিডিয়েটলি পাবেন না। যেই বিষয়টা ঘটে সেটা আমি বলি, আমি একটু ধীরস্থির ভাবে বলি। স্টেট ডিপার্টমেন্টে আমি 5ই ফেব্রুয়ারিতে আমি চিঠি পাঠাই, ইমেল পাঠাই, যে বাংলাদেশে 32 নাম্বারকে ভেঙে দেওয়া হলো, যেটা বাংলাদেশের জন্মের একদম আতুর ঘর বলা হয়, এবং যেটাকে পাকিস্তানিরা পর্যন্ত টাচ করতে সাহস করেননি, যেটাকে 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেও তারা এই ভবনকে টাচ করতে পারেনি। এমনকি 5ই অগাস্টে এই বিল্ডিংটাকে জ্বালিয়ে দেওয়া হয়, তাও তারা বিল্ডিং একেবারে ধূলিসাৎ করে দিবে সেটাতে টাচ করার ক্ষমতা রাখেনি। তাহলে ডক্টর ইউনূসের সরকার, ইল্লিগাল বলা উচিত এর আগে, তা এই সরকারের যখন একটা বাহিনী, আমি দস্তগীর জাহাঙ্গীর ডিক্লার করলাম কালকে হোয়াইট হাউসের ওয়াল ভাঙবো, অথচ সরকার দেশে আছে কি নাই সেটার কোনো ধরনের ইয়াত্তা নেই। এই বিষয়গুলো যখন আমি তাদেরকে লিখে পাঠাই, তারা আমাকে উত্তর দেয় 3টা স্টেপে, যেটা আপনার সাথে আমি শেয়ার করেছিলাম। বিষয়টা হলো, প্রথম বলে যে বাংলাদেশে ইন্টেনশনালি এবং মার্ক করে আওয়ামী লীগ, উনারা লেখেন, আমি আওয়ামী লীগ লিখিনি, উনারা উত্তরে পাঠান যে আওয়ামী লীগের ব্যক্তিগত আওয়ামী লীগ লিডারদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং 32 নাম্বারকে ভেঙে দেওয়া হচ্ছে। এসবগুলো আমরা জানি। এই বিষয়ে আমাদের কথা হলো, বাংলাদেশে যারা এই মুহূর্তে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আছেন, তারা সহিংস হবেন না, আর সরকারকে যাতে অবশ্যই এই 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 যেটাকে বলে মৌলিক অধিকার, আমার রাজনৈতিক অধিকার, এসবগুলোকে তাদের সমুন্নত রাখতে হবে এবং বর্তমান সরকারের সাথে, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আমাদের ডায়ালগ চলছে এবং চলবে। এই উত্তরটা ওনাদের কাছ থেকে আসে। এর অর্থ কি? 5ই অগাস্টে আমরা মনে করলাম পৃথিবী দেখেনি, এটা সত্য কথা না। ইউনাইটেড স্টেটস অবশ্যই সবসময় লক্ষ্য রাখছে, এবং এই মুহূর্তের যিনি ইউনাইটেড স্টেটসের সবচেয়ে জনপ্রিয় ভোটে, এবং আমি বলবো শুধু এই ভোটে না, সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি ক্ষমতাসীন হয়েছেন, উনি বাংলাদেশের ডক্টর ইউনূস সম্বন্ধে খুব ভালো করে জানেন বলেই উনি আজকে প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন বাংলাদেশ বিষয়ে উনি দেখবেন। অতএব ইনফরমেশনটা, যেটাকে আমি কনক্লুশনে আনতে চাই, যে বাংলাদেশে যারা ক্ষমতায় তারা যদি মনে করেন যে এটার অন্য কোনো ন্যারেটিভ ওনারা তৈরি করবেন, নো, দ্যাট ইজ নট ট্রু। ট্রু ইজ দ্যাট যে বাংলাদেশে যেই অ্যাট্রোসিটি, হিন্দুদের উপর অত্যাচার বা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িঘর ভেঙে দেয়া, এবং স্পেশালি মুজাম্মেল হক এবং আমাদের মন্ত্রী, আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন, তার বাড়িতে যখন তথাকথিত ছাত্ররা আক্রমণ করে, সেখানে তার বাড়ির মালিক যখন এটাকে প্রতিহত করলেন, তার পরের দিন আপনাকে ডেভিল বলে তাকে হান্ট করার জন্য আপনি আর্মি পাঠান, দ্যাট ইজ ক্লিয়ার টু দ্যাম। এবং বাংলাদেশে এর বিরুদ্ধে ডক্টর ইউনূসকে আমি জানি না, একটা উদাহরণ আমি দুঃসাহসিক ভাবে দেই, যে পানামার প্রেসিডেন্টকে কিন্তু আমেরিকা ধরে নিয়ে এসেছিল এখানে। সো বাংলাদেশের বিষয়টা কি ঘটবে এটা আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় আমার জানতে ইচ্ছা করছে, শেষ প্রশ্ন আপনাকে। আমি দুঃখিত, আমি আরেকটা সেন্টেন্স আমার বলার ইচ্ছা ছিল, সেটা শেষ করতে পারিনি। সেটা হলো যে ডেভিল হান্ট শব্দটা, ডেভিল ইজ শয়তান, হান্ট হলো শিকার।
শয়তান শিকার, দুইটাই হলো ইসলামিক এস্ট্রিবিস্ট শব্দ। শিকারের অর্থ হলো আমরা পশু শিকার করি, মানুষ শিকার করি না, কখনো মানুষ শিকার করি না, এমনকি হিটলারও মানুষ শিকার করেন নাই। এবং সেটা ঘটাচ্ছে কাকে দিয়ে? বাংলাদেশের তথাকথিত, সবাইকে জোর করে বলতে হয় যে বাংলাদেশের দেশপ্রেমী সৈনিকদেরকে দিয়ে, আর্মিদেরকে, যারা আবার জাতিসংঘে শান্তি বাহিনী হিসাবে যাচ্ছে। শান্তি বাহিনী মানে তারা শান্তি রক্ষার জন্য। আপনারা কি বুঝতে পারছেন না? আপনারা ব্রিংকে হয় এটা বন্ধ করেন এই মুহূর্তে বাংলাদেশে যেটা করছেন, না হলে আগামীতে এটা, আমি দস্তগীর জাহাঙ্গীর অবশ্যই চাই না বাংলাদেশের এই বদনাম ঘটুক, কিন্তু বাংলাদেশের আর্মিকে শান্তি রক্ষার জন্য যেটা নিজের দেশের মানুষকে আপনারা হান্ট করছেন, আপনি যেমন আরেক দেশে শান্তি রক্ষা, এটা তো আমার মনে হয় আপনারা লজিক্যালি ভুল করছেন। থ্যাংক ইউ। কিন্তু এই বিষয়টা আমি আসলেই চাই। জি, আরেকটি বিষয় আমরা শুনতে পাচ্ছিলাম যে বাংলাদেশেই দেখা যাবে যে শান্তি সেনা মোতায়েন করা হচ্ছে, এটি একটি বিষয়। এই ব্যাপারে কোনো একটা ধারণা দিতে পারেন কিনা? আরেকটি বিষয়, সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনো আলোচনা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে হয়নি, এমন কয়েকটি খবর আমি দেখতে পাচ্ছিলাম, এটা সত্যতা যদি একটু বলতেন। আমি বলবো, জি, এটা বিষয়, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, কিন্তু প্রোটোকল দেখেন। ভারতের প্রধানমন্ত্রী, পৃথিবীর সর্বপ্রাচীন সর্ববৃহৎ ডেমোক্রেসির প্রধানমন্ত্রী, তিনি প্রোটোকল ভেঙে কার সাথে গতকালকে দেখা করেন? তুলসী গ্যাবার্ডের সাথে। সো কথা হয়নি, এটা তো আমরা সবাই সাংবাদিক এখানে, অতএব কথা যে মানে কি নিগুড় ভাবে হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের হিন্দুর উপর অত্যাচার, এই সকল সমস্ত বিষয়ে আমি বলতে চাচ্ছি, ডক্টর ইউনূস যদি এখনো ঘুমিয়ে থাকেন, সজাগ হন, সামথিং ইজ কামিং। জি, গোলাম দস্তগীর, আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক পরিশ্রম করেছেন আজকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন। এবং আরিফা রহমান রুমা, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। শেষ যদি কিছু বলার থাকে, আরিফা রহমান রুমা। আমি ওই যে জাহাঙ্গীর ভাইকে যে প্রশ্ন করেছেন ওটা ধরেই বলি। 5ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর বহর দিয়ে, মানে তাদের হেলিকপ্টার দিয়ে, পরে তাদের প্লেন দিয়ে ভারতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে এসেছেন। ব্যাপারটা তো এরকম, উনি কিন্তু একা একা পাসপোর্ট ভিসা টিসা নিয়ে কোনোভাবে লুকিয়ে পালিয়ে যান নাই। না, জাস্ট একটা, যে আপনারা বারবার একই প্রশ্ন করছেন যে ভারত কি করছেন, ভারত কি বলছেন। এই মানে অবৈধ সরকার ইউনূসের চোখ খুলাল, বা তখন এখানে ছিলেন বাইডেন প্রশাসন, সবার মানে মোটিভটা জানার পরও তাদেরকে তোয়াক্কা না করে এই যে তাকে মানে বাংলাদেশে ভারতে পূর্ণ মর্যাদা রাখা, এটার কি আপনার প্রশ্নের কিছু জবাব দিচ্ছে না? এটা তো নতুন করে আসলে আর কোনো কিছু বলার নাই। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, 1971 সাল থেকে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ আক্রান্ত হলে ভারত কিন্তু মানে নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারবে না। সো আমরা একে অপরের পরিপূরক এই আঞ্চলিক স্থিতিশীলতা শান্তির জন্য। কাজেই আমরা একে অপরের পাশে থাকবো যে কোনো রকম বিপদের মুহূর্তে, এটাই স্বাভাবিক। সুলতানা রহমান, আমার মনে হচ্ছে আমাকে যদি সুযোগ দেন আমি আরেকটা কথা বলতে চাই। সেটা হলো যে এগ্রেশন কাকে বলে? এগ্রেশনের একদম আন্তর্জাতিক আইনে তথা জাতিসংঘের আইনেই ব্যাখ্যা করা আছে যে কোনো দেশ শুধু ফিজিক্যালি অ্যাটাক করলেই হবে না, মৌখিকভাবে দেশের প্রধান যদি অন্য দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে কোনো ইঙ্গিত করেন, দ্যাট ইজ অ্যাগ্রেশন। তাহলে 51 যে সেকশন রয়েছে জাতিসংঘের, তাতে ইতিমধ্যে বাংলাদেশ ভারতকে আক্রমণ করে বসেছে। কারণ 6ই আগস্ট আমাদের বর্তমান যে সরকার, সেটাকে আমরা যদিও বলি, সবাই জানে এটা ইলিগাল, তথাপিত সরকার, সেই সরকারের প্রধান বলেছেন যে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল, বার্মাতে আমরা এই করেঙ্গা সেই করেঙ্গা, দ্যাট ইজ অ্যান অ্যাগ্রেশন বাই দ্য ইন্টারন্যাশনাল ল। সো ইন্ডিয়া অলরেডি তাদের ওইটা পকেটে ঢুকে রেখেছে যে দে ক্যান এনি টাইম অ্যাটাক, এবং আমেরিকা, রাশিয়া সবাই তাকে সাপোর্ট করতে হবে, কি বিকজ আমেরিকা, রাশিয়া অলওয়েজ এই ক্লজেই বিভিন্ন দেশ আক্রমণ করে। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তাতে কি আপনারা এই সংবাদটা না, ভারত কেন বাংলাদেশে আক্রমণ করবে? ভারত আমাদের বন্ধু,
দস্তগীর জাহাঙ্গীর ভাই যেটা বলতে চেয়েছেন আমি সেটা বলছি। ভারত তো আমাদের বন্ধু, সে বাংলাদেশকে কেন আক্রমণ করবে? সে তার বন্ধু রাষ্ট্রকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে, যেমনটি 1971 সালে করেছিলেন। একদম স্পষ্ট, ক্লিয়ার। এবং গোলাম দস্তগীর, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রাখছি। বাংলাদেশের ভালো হোক, মঙ্গল হোক, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি।